আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় অষ্টম অধ্যায় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব ভূমিরূপ। এই অধ্যায়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এখন। আমাদের পৃথিবী কতই না সুন্দর এবং বৈচিত্র্যময়। এর কোনো অঞ্চল উঁচু পাহাড় পর্বত নিয়ে গঠিত, কোথাও রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি, ছোট বড় অসংখ্য নদী ও সমুদ্র, আরও রয়েছে ম্যানগ্রোভ, চিরসবুজ বন, নদীর বয়ে নিয়ে আসা পলিমাটি দিয়ে গঠিত বদ্বীপ, যেমন আমাদের বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এইরূপ নানান ধরনের গঠন প্রকৃতি জলবায়ু অনুসারে গড়ে ওঠে জনবসতি এবং তাদের জীবনযাপনের পদ্ধতি। 1 নাম্বার, ভূমিরূপ ও ভূমিরূপের বিভিন্ন ধরন। পাশের চিত্রটি লক্ষ্য করি। এখানে চিত্রটা আমরা লক্ষ্য করি যে এখানের মধ্যে একজন মানুষের ছবি দেওয়া আছে। পৃথিবীর বিষয়টা নিয়ে, মাটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা পৃথিবীর বাইরে বা পৃষ্ঠে কঠিন শুষ্ক যে আবরণ রয়েছে সেখানে বসবাস করি, চাষাবাদ করি, একে আমরা ভূমি বলি। তাহলে ভূমি হলো যেখানে আমরা মূলত চাষাবাদ করি। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির আকৃতি ও প্রকৃতি ভিন্ন রকম। কোনো অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত, যেমন পাহাড় পর্বত। কোথাও রয়েছে পানিশূন্য শুষ্ক উষার মরুভূমি, যেমন আফ্রিকার সাহারা মরুভূমি। আবার পৃথিবীর মেরুর অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকে। সমুদ্র তলেও বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির এই যে বৈচিত্র্যময় গঠনগত প্রকৃতি বা রূপ, একেই বলা হয় ভূমিরূপ। ভূমিরূপের ধরনগুলো কি কি? কাজ, ভূমিরূপের বিভিন্ন ধরন চিহ্নিতকরণ। যা করতে হবে, নিচের ছকে নিজ জেলার নাম এবং এর ভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। জেলার নাম লিখবো এবং সেখানের ভূমির বৈশিষ্ট্য লিখবো। আমরা যদি এখানের মধ্যে দেখি, ঢাকা, এটি হলো সমতল ভূমি, নদী দ্বারা পরিবেষ্টিত। 3 নাম্বার, সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত। তো এইভাবে করে তোমরা এই বক্সটা এখানে সুন্দর করে পূরণ করতে পারবে। সারসংক্ষেপ, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূমির রূপ ও গঠন ভিন্ন ভিন্ন। বাংলাদেশের বিভিন্ন জেলা বা অঞ্চলের ভূমির গঠনেও বৈচিত্র্য দেখা যায়। ভূমিরূপের বিভিন্ন ধরন সম্পর্কে আরও কিছু জানি। পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবীর স্থলভাগের ভূমিরূপকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যেমন পাহাড় পর্বত, মালভূমি এবং সমভূমি। তো আমরা সাধারণত এই 3 ভাবেই ভাগ করি ভূমিকে। প্রথমে পাহাড় পর্বত। পাহাড় এবং পর্বতের সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। পাহাড় এবং পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। পাহাড়গুলো পর্বতের তুলনায় কিছুটা কম উঁচু। পাহাড় কি হয়? সাধারণত পর্বতের তুলনায় কিছুটা ছোট হয়। বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কুমিল্লায় পাহাড় রয়েছে। এছাড়া বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহতেও পাহাড় দেখা যায়। পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত, খাড়া ডাল বিশিষ্ট এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার বা তার বেশি হয়, যেমন আমাদের অতি পরিচিত হিমালয় পর্বতমালা। 2 নাম্বার, মালভূমি। মালভূমি সাধারণত পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু হয়। মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায়, তবে এর উপরের দিকে প্রায় সমতল কিংবা কিছুটা ঢেউ খেলানো হয়। অনেকটা টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিল ল্যান্ডও বলা হয়। এশিয়া মহাদেশে অবস্থিত তিব্বতের মালভূমি বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি। মালভূমির আশেপাশে বিস্তীর্ণ সমভূমি থাকে। সমভূমিতে পশুপালন এবং ফুল ফল ইত্যাদি চাষ করে এখানকার অধিবাসীরা জীবন ধারণ করে। 3 নাম্বার, সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত। সমভূমি নিয়ে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল গঠিত। সমভূমি খাড়া বা ঢালু নয়। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই সমতল ভূমি নিয়ে গঠিত সমভূমি। কৃষিকাজের উপযোগী জমি, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সমতল ভূমিতে অনেক সহজলভ্য। নদীর বয়ে আনা পলিমাটি দিয়ে গঠিত হয় বলে এই অঞ্চলের মাটি উর্বর হয়। এজন্য বিভিন্ন প্রকার ফসল যেমন ধান, গম, পাট, আলু সহ নানান শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় ফসলের উৎপাদন বেশি হয়। কৃষিকাজ সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। তাছাড়া
মাছ শিকার, গরু ছাগল ও অন্যান্য পশুপালন করেও সমভূমির অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এভাবে জীবন ধারণের অনুকূল পরিবেশ থাকায় পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করতে পছন্দ করে। এই জন্য মানুষের জীবনে সমভূমির প্রভাব অপরিসীম। যেমন এটা যদি সমুদ্র ধরো, এই সমভূমি হলো সমুদ্র থেকে একটু উপরে, এটা হলো সমভূমি। আবার এগুলো হলো পাহাড়, আবার এগুলো দেখো, এই পাহাড়গুলো দেখো একটু রাউন্ড করা, তাই না? তুমি হেঁটে অনেকটা উঠতে পারবে, রাউন্ড করা। এবং এখানের মধ্যে যেটা দেখলা, এরপর দেখো পর্বত, পর্বত একবারে খাড়া টাইপসের, খাড়া, এরকম খাড়া, এই জন্য পর্বতে উঠতে অনেকটা কষ্ট হয়। কিন্তু আবার মালভূমি উঁচুতে, কিন্তু উঁচুতে হয়ে সেটা আবার সমতল, উঁচুতে হয়ে কি আবার সমতল। আবার এটা হলো সমভূমি। শুধু স্থলভাগ নয়, মহাসাগরগুলোরও বিভিন্ন প্রকার ভূমিরূপ রয়েছে। এগুলো হলো মহীসোপন, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং গভীর সমুদ্রখাত। মহাসাগরের তলদেশে পাহাড়, পর্বত, সমভূমি এমনকি গভীর গিরিখাতও রয়েছে। এটা হলো মহাদেশ মানে ভূমি অঞ্চল। এটা হলো মহীসোপান, যেটা একবার আস্তে আস্তে নিচের দিকে নামে। এটা হলো মহীঢাল, ঢালের মতো নেমে গেছে। আর এই অংশটা হলো গভীর সমুদ্র সমভূমি, এটা কিন্তু সোজা সমভূমি। আবার এগুলো একটু উপর করে যেগুলো আছে পাহাড়ের মতো, এগুলো হলো দ্বীপ, যেটা উপরে একটু দেখা যায় দ্বীপ। এবং নিচের দিকে যেটা আছে এগুলো হলো জলভাগ, পানি, এখানে এগুলোও পানি। এরপর দেখো এখানের মধ্যে গভীর গিরিখাত অথবা সমুদ্র খাত, গভীর খাত, এটা হলো অনেক বেশি নিচের দিকে। এরপর হলো যে শৈল শিরা, এটা একটু মনে কাজ। বাংলাদেশের মানচিত্রের ভূমিরূপ চিহ্নিতকরণ। 1 নাম্বার, নিচের বাংলাদেশের মানচিত্র ও প্রতীকগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। 2 নাম্বার, এবার বাংলাদেশের কোন অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ রয়েছে প্রতীকের সাহায্যে মানচিত্রে তার অবস্থান চিহ্নিত করি। এই কাজে প্রয়োজনে শিক্ষকের সহায়তা নেই। যেমন গোল দিয়ে আমরা চিহ্নিত করব সমভূমি, এটা দিয়ে চিহ্নিত করব পর্বত, আর এগুলা দিয়ে চিহ্নিত করব পাহাড়। রংপুর হলো যে সমভূমি অঞ্চল, রংপুরে একটা গোল দাগ দিবে। রাজশাহী হলো পাহাড়ি অঞ্চল, তাহলে রাজশাহীতে হবে ক্রস। ময়মনসিংহ পাহাড়ি অঞ্চল, ময়মনসিংহে হবে ক্রস। সিলেট হলো পাহাড়ি অঞ্চল, সিলেটে হবে ক্রস। কুমিল্লা হলো পাহাড়ি অঞ্চল, কুমিল্লায় হবে ক্রস। চট্টগ্রাম হলো পাহাড়ি অঞ্চল, চট্টগ্রামে হবে ক্রস। বরিশাল হলো সমভূমি অঞ্চল, খুলনা সমভূমি অঞ্চল, ঢাকা সমভূমি অঞ্চল। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে পূরণ করবে।